কলকাতা থেকে কেওনঝড় হয়ে কাল রাতে আমরা পৌঁছেছি দেব্রিগড়। আমাদের চিত্রকূট মনসুন ড্রাইভের জার্নি শুরু হয়ে গেছে। প্রথম এপিসোডে আপনারা দেখেছেন আমাদের বৃষ্টির মধ্যে সেই হাইওয়ের রোমাঞ্চকর ড্রাইভ। আজ দ্বিতীয় এপিসোডে আমরা আরও গভীরে যাচ্ছি। অসাধারণ কিছু পাহাড়ি রাস্তা, মেঘ বৃষ্টির লুকোচুরি আর চিত্রকূটের আসল ম্যাজিক। আগের পর্ব না দেখে থাকলে আই বাটনে একটা লিঙ্ক দিলাম, ইচ্ছে হলে একবার দেখতে পারেন। গুড মর্নিং। আজ 29 জুলাই। ঘোর বর্ষা এখানে। আমরা এখন আছি দেব্রিগড় নেচার ক্যাম্পে। ওদের এই 22 ব্লক, নিচে 4টে রুম আর এই ওপরে 4টে রুম। এই বারান্দাটা দেখুন একবার, আর ওই দূরে গাছের ওপর একটা ময়ূরও বসে আছে। সকালবেলা আমরা এক ঝাঁক হরিণের দল দেখেছি। হরিণগুলো এইখান থেকে ঘাস খেতে 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 ওই দিকে চলে গেল। আর একটা ওয়াইল্ড বোর। চলুন এই দেব্রিগড় নেচার ক্যাম্পের কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। উড়িষ্যা গভর্নমেন্ট বেশ কয়েকটা প্রিমিয়াম নেচার স্টে বানিয়েছে, আর সেই সমস্ত প্রিমিয়াম নেচার স্টেগুলো বুক হয় ওদের ওয়েবসাইট ওড়িশা ইকো ট্যুরিজম থেকে। দেব্রিগড় নেচার ক্যাম্পও এইরকম একটা প্রিমিয়াম ইকো ট্যুরিজম। হীরাকুদ ড্যামের থেকে প্রায় 10-15 কিলোমিটার আরও দূরে ড্যামের একদম ধারেই এই নেচার ক্যাম্পটা তৈরি করেছে। এখানে রয়েছে বেশ কিছু কটেজ, একটা ফ্যামিলি কটেজ, আর 22 ব্লকে একতলা দোতলা মিলিয়ে 8টা রুম। এদের টোটাল প্যাকেজটা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে, তাই রেটটা একটু বেশি। অবশ্য এই রেটের মধ্যেই ওদের একটা কমপ্লিমেন্টারি বোট রাইডও ধরা আছে। আর আমরা ওদের ওয়েবসাইট থেকে দেব্রিগড় স্যাংচুয়ারির একটা জঙ্গল সাফারিও বুক করেছিলাম। আজ আমরা সকাল সকাল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট টেবিলে চলে এলাম। ওদের পোহা, পুরি সবজি, ব্রেড বাটার সব রকম ব্যবস্থাই ছিল। যেহেতু এদের চেক আউট টাইম ছিল 10টায়, তাই আমরা আমাদের সব লাগেজ প্যাক করে একটা ঘরে রেখে দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে শুরু হলো আমাদের বর্ষার জঙ্গল সাফারি। এটা জলের ধারে দেখা যায় একটু। ও চলা গিয়ে হরিণ হরিণ হরিণের দল। দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওড়িশার বারগড় জেলায় হীরাকুদ ড্যামের পাশে অবস্থিত। জলাধারের ধারে এক মনোরম বনাঞ্চল, ঘন সবুজ জঙ্গল, পাহাড়, লেক আর বৈচিত্র্যময় বন্য প্রাণীর জন্য এটা বিশেষ আকর্ষণীয়। এখানে গৌড়, চিতল হরিণ, সাম্বার, বুনো শুয়োর, নানান ধরনের প্রাণীর দেখা পাওয়া যায়। আর দেখা পাওয়া যায় অসংখ্য পাখির। হরিণের ঝুন্ড পুরো। দেব্রিগড় নেচার ক্যাম্প থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। আবার সেই হীরাকুদ ড্যামের পাশ দিয়ে রাস্তা। কিছুক্ষণ থামলাম ছবি তোলার জন্য। ড্যামের পাড় ধরে কিছু দূর যাওয়ার পরেই গুগল আমাদের ডান দিক দিয়ে একটা রাস্তা দেখালো, যেটা
ড্যামের ক্যানেল সাইড ধরে চলে গেছে। আমরা একটু ইতস্তত করছিলাম বটে, তবে লোকাল লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে বুঝলাম যে এই রোডটাই কিছু দূর পরে সোজা গিয়ে ন্যাশনাল হাইওয়েতে মিশবে। প্রায় 10-12 কিলোমিটার যাওয়ার পরে একটা লেভেল ক্রসিংয়ে এসে আমরা থামলাম। ট্রেন পেরিয়ে গেল। লেভেল ক্রসিং ছেড়ে আমরা কিছু দূর গিয়ে ন্যাশনাল হাইওয়ে 26-এ উঠে পড়লাম। ন্যাশনাল হাইওয়ে 26-এর এই সাইনবোর্ডটা বলছে আমাদের আজকের গন্তব্য ভবানীপাটনা যেতে বালাঙ্গীর হয়ে আরও 174 কিলোমিটার যেতে হবে। বর্ষায় উড়িষ্যার নদীগুলো একেবারে ফুলে ফেঁপে উঠেছে, জল প্রায় ব্রিজে ছুঁই ছুঁই। কিছু কিছু জায়গায় গ্রামের লোক তো ব্রিজের উপর দেখতে এসেছে বন্যা পরিস্থিতি কত দূর। সন্ধ্যে 7টা নাগাদ আমরা ভবানীপাটনা এসে পৌঁছালাম। আমাদের আজকের হোটেল ছিল হোটেল ভারত প্যালেস। ভবানীপাটনার মেইন শহর থেকে একটু বাইরে, কিন্তু খোলামেলা জায়গায়। আসার আগে আমরা গুগলের রিভিউ দেখে এই হোটেলের 4টে এক্সিকিউটিভ রুম বুক করেছিলাম। রুমগুলো বেশ ভালো, বাথরুমও খুব সুন্দর এবং সব আধুনিক সুযোগ সুবিধা সম্মত। এইরকম কিছুটা এদের ডাইনিং হল, বেশ সাজানো গোছানো। আর আমাদের রুম ট্যারিফের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। আজ জুলাই মাসের 30 তারিখ। আমরা কলকাতা থেকে প্রায় 850 কিলোমিটার ড্রাইভ করে চলে এসেছি। আজ আমাদের গন্তব্য উড়িষ্যার ভবানীপাটনা থেকে আমাদের লক্ষ্য চিত্রকূট ফলস আর তার সংলগ্ন ডান্ডামি লাক্সারি রিসর্ট। ভবানীপাটনা থেকে চিত্রকূটের দূরত্ব খুব একটা বেশি নয়, এই 220 কিলোমিটারের মতো। অ্যাপ্রক্সিমেটলি সময় লাগতে পারে ঘন্টা 5 মতো। আমাদের রুট ম্যাপ কিছুটা এরকম। আজ আমরা NH-26 ধরে চলে যাব পাপাহান্ডি। পাপাহান্ডি থেকে দুটো রাস্তা, একটা NH-26 হয়ে বরিগুমা থেকে জগদলপুর হয়ে চিত্রকূট, অথবা পাপাহান্ডি থেকে সোজা স্টেট হাইওয়ে ধরে বাস্তার হয়ে চিত্রকূট। আমরা উড়িষ্যার ন্যাশনাল হাইওয়ে দেখে এতই মুগ্ধ হয়ে গেছিলাম যে ঠিক করলাম একটু ডিস্টেন্স বেশি হলেও ন্যাশনাল হাইওয়ে 26 ধরেই বরিগুমা যাব, তারপর রাইট টার্ন নিয়ে আবার আমরা জগদলপুরের দিকে চলে যাব। দেখুন একবার রাস্তাটা, দুধারে ঘন সবুজ বন বা ঘন সবুজ মাঠ, আর মাঝে কালো পিচ ঢালা রাস্তা। সত্যি অসাধারণ লাগছিল ড্রাইভ করতে।
শীতলপুর যাওয়ার পথে আমাদের আজকের লাঞ্চ মির্চ মশালা। এই রেস্টুরেন্টটা দেখে বেশ ভালো লাগলো, সুন্দর গেট আপ। এবার ভেতরে ঢুকে দেখা যাক কেমন। কি সুন্দর হাওয়া দিচ্ছে। মির্চ মশালা, লাঞ্চ এট মির্চ মশালা। লাঞ্চ সেরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন চিত্রকূটের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই প্রথমে ঢুকেই অবশ্য ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে, এখানে আয়না, টিভি। এই রুমের একটা খুব সুন্দর আলো, ঝাড় লণ্ঠন। এই হচ্ছে বেড, ভীষণ সুন্দর করে সাজানো। এসি যদিও লাগবে না। আর এই হচ্ছে আসল জিনিস, বারান্দা দিয়ে বেরোচ্ছি। বাহ, এই হচ্ছে বারান্দা থেকে কমপ্লিট ভিউ। দুটো রুমই অ্যাটাচড এরকম। আমরা রুমে চেক ইন করে একটু বিশ্রাম নিয়ে নিলাম, আর রাতের অর্ডারও দিয়ে দিলাম। ঠিক করলাম সন্ধেবেলা ফলসের ধারে যেখানে আলো জ্বলে ওই জায়গাটা একটু দেখতে যাব। ফলসের এই গর্জন শুনতে শুনতেই কাল রাতে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দা দিয়ে বাইরে এসে সামনে দাঁড়ালাম। মনে হলো প্রকৃতি যেন নিজের হাতে এক বিশাল জল রঙের ছবি এঁকে রেখেছে। রিসর্টের ভেতর থেকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা হাঁটা পথ আছে, যেখান দিয়ে নদীর একদম ধারে নেমে যাওয়া যায়। নেচার ট্রেল দিয়ে আস্তে আস্তে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। অনেকটা রাস্তা, প্রায় 2 কিলোমিটার। আরে ওই লাস্ট কিন্তু বোঝা গেল কোথায় গেছে। লাস্ট প্রবলেমটা হয়েছে যে ওখানে তোর রেস্টুরেন্টের 4 নম্বর গেটটা, রেস্টুরেন্টে গিয়ে বলছে উঠবে। আমরা গেলাম, সোজা গিয়ে এর গেটে এর বাইরে বার করে দিল। মানে কি বলে, এই জঙ্গলের ওই পাশটা ফেন্সিং এর বাইরে। এই
ওইদিকে ফেন্সিং এর বাইরে চলে গেল। তারপরে দেখছি আর ঢোকার রাস্তা নেই। আর ভেদ হবে হঠাৎ করে রাজীব আবিষ্কার করলো না একটা আছে। আজ 31শে জুলাই। আজ আমরা ঠিক করেছি ব্রেকফাস্ট করে একটা লোকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। সেই মতো একটা লোকাল ইনোভা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানকার অন্যান্য ফলসগুলো, কিছু মন্দির আর বিখ্যাত দান্তেশ্বরী মন্দির দেখব বলে। শুরু হলো আমাদের যাত্রা বাস্তারের আরও কিছু অজানা আর অসাধারণ সব সুন্দর গন্তব্যের দিকে। প্রথমেই আমরা পৌঁছালাম মেন্দ্রি ঘুমর জলপ্রপাতে। চারপাশে ঘন সবুজ অরণ্য, পাহাড়ি প্রকৃতি আর তার মাঝখান দিয়ে নেমে আসা বর্ষার জলধারা। মেন্দ্রি ঘুমরের সৌন্দর্য ছিল একেবারেই অন্যরকম। প্রকৃতির এই নির্জন পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এরপর এলো তাম্র ঘুমর জলপ্রপাত। উঁচু পাহাড় থেকে নেমে আসা জলধারা আর চারপাশে সবুজ অরণ্য মিলে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য। চিত্রকূটের তুলনায় অনেক শান্ত ও নির্জন এই জলপ্রপাতের সৌন্দর্য যেন প্রকৃতির এক লুকিয়ে রাখা রত্ন। জলপ্রপাতের সৌন্দর্য পেরিয়ে এবার আমাদের যাত্রা ইতিহাসের পথে। বাস্তারের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম বত্তিসা মন্দির। বারসুরের এই প্রাচীন মন্দিরের পাথরের স্থাপত্য এবং ৩২টি স্তম্ভ সত্যি দেখার মতো। মন্দিরের প্রতিটি পাথরের গায়ে যেন লুকিয়ে রয়েছে বহু শতাব্দীর ইতিহাস। এরপর আমাদের গন্তব্য ছিল জোড়া গণেশ মন্দির। পাশাপাশি অবস্থান করা দুই গণেশ মূর্তির জন্যই এই মন্দিরের এমন নাম। প্রাচীন স্থাপত্য আর ধর্মীয় মন্দিরের আবহে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা রওনা হলাম পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমরা পৌঁছালাম দান্তেশ্বরী মন্দিরে। দান্তেওয়াড়ার এই প্রাচীন মন্দির বাস্তারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। দেবী দান্তেশ্বরীর প্রতি ভক্তদের গভীর শ্রদ্ধা ও মন্দিরের শান্ত পরিবেশ আমাদের যাত্রায় এনে দিল এক অন্যরকম অনুভূতি। এরপর আমাদের বস্তার সফরের শেষ বড় গন্তব্য তীরথগড় জলপ্রপাত। সেদিন বোধহয় এইখানকার লোকাল হাট ছিল। অসংখ্য মানুষ জমায়েত হয়েছে রাস্তার দুধারে। ঘন অরণ্যের মধ্যে পাথুরে ধাপ বেয়ে নেমে আসা তীরথগড়ের জলধারা সত্যি অসাধারণ। একের পর এক পাথরের স্তর পেরিয়ে বর্ষার জল নিচে নেমে আসছে। চারপাশে সবুজ, জলের গর্জন আর শীতল বাতাস মিলিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। জলপ্রপাত দেখে এসে স্থানীয় দোকানে গরম তেলে ভাজা আর চা খেতে অমৃত লাগছিল। আর দিনও শেষে আবার ফিরে চললাম আমাদের চিত্রকূটের রিসর্টে। সঙ্গে রয়ে গেল বস্তারের অরণ্য, জলপ্রপাত, প্রাচীন মন্দির আর অসংখ্য সুন্দর সুন্দর মুহূর্তের স্মৃতি। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম।
আগামী পর্বে আমাদের চিত্রকূট থেকে গোপালপুর, ভুবনেশ্বর হয়ে কলকাতা ফেরার গল্প শোনাব। ততদিন একটু অপেক্ষা করুন।